করেছেন, এমন এমন কাজ করেছেন যে প্রেক্ষিতে তাদের ডাকে সাধারণ মানুষরা রাস্তায় কখনোই নামবে না এবং তরুণদের উপর এক ধরনের মানুষের মধ্যে নেতিবাচক একটা ধারণা জন্ম নিয়েছে। এই যে বক্তব্যটা, এটা সঙ্গে আপনি কতটুকু একমত, আপনি এটাকে কিভাবে দেখেন? অভ্যুত্থান তো দেশে বারবার হওয়া উচিত না। এই 54 বছরে কতবার অভ্যুত্থান হয়েছে, কতবার সরকারকে আমরা ফেলেছি। কোনো সময় হোম গ্রোন হয়েছে, কোনো সময় বিদেশি হস্তক্ষেপ হয়েছে, কোনো সময় যে জুলাই হয়েছে এটা তো হোম গ্রোন না, এটা তো একটা কনস্পিরেটোরিয়াল অভ্যুত্থান, যেখানে আমেরিকান তৎকালীন অ্যাডমিনিস্ট্রেশন অনেক টাকা ফেলেছে। ডিপ স্টেট ওয়াজ ইনভলভ, দুই জায়গা দিয়ে ডিপ স্টেট ইনভলভ ছিল। তো এইটা তো অভ্যুত্থান না, এটা একটা কনস্পিরেসি। একটি সরকারকে ফেলে দেওয়ার জন্য কনস্পিরেসি করা হয়েছে, এবং এই কনস্পিরেসির মধ্যে যারা আর্টিস্ট ছিলেন, ওরা জুলাই যুদ্ধে যারা নিজেকে বলে দে ওয়ার দি আর্টিস্ট এইটার ইসে। যদি এটা হোম গ্রোন হতো, সত্যিকারের অভ্যুত্থান হতো, সত্যিকারের যদি এরা আন্দোলন এর মাধ্যমে যদি ওই সরকারটাকে ফেলতেন, তাহলে এক ডিফারেন্ট সিচুয়েশন হতো। কিন্তু সেটা যখন হয় নাই, এটা একটা কনস্পিরেসি হয়েছে। এখন এই কনস্পিরেসি তো ওপেন আছে। এখন তো আমেরিকান স্ট্যাবলিশমেন্ট ডিক্লাসিফাই করে দিয়েছে। এখন তো আমরা সবাই জানি যে রোনাল্ড রিগানের সময় থেকে এই আইআরআই, এনডিআই, এইগুলি কিভাবে, ইউএসএ এইগুলি কিভাবে টাকা ঢেলে ঢেলে বিভিন্ন দেশে বিভিন্ন ইয়ে। রোনাল্ড রিগানের পরে যে প্রথম অভ্যুত্থান যে সরকারকে ফেলা হয়েছিল, সেটা ছিল হাইতির অ্যারিস্টাইড বা হোয়াট এভার, ওই যে প্রেসিডেন্ট, ওনাকে ওনাকে ফেলার পর আজ পর্যন্ত হাইতি নর্মাল হতেই পারে নাই। হাইতি চলে গেছে এখন গ্যাংস্টারদের হাতে। এখন এই গ্যাংস্টারদের থেকে উদ্ধার করার জন্য ইভেন বাংলাদেশ আর্মিকে তারা চাপছে, বিভিন্ন দেশের আর্মিকে দিয়ে এটা কিভাবে উদ্ধার করা যায়। আপনি হন্ডুরাসে করেছেন, অনেক জায়গায় করেছেন, দিস হোল লিস্ট অফ ইট। এ কে করেছে? আইআরআই, এনডিআই, এদের টাকা পয়সাকে। দিস ইজ এ ব্যাড থিং। এইটা আমাদের জনগণের অভ্যুত্থান ছিল না। এইটা জনগণ এর অভ্যুত্থান থাকলে ভিন্ন চিত্র হতো। অভ্যুত্থান এরশাদ সাহেবের সময় যেটা হয়েছিল, পলিটিক্যাল পার্টি তারা সবাই মিলে একত্র হয়ে এগ্রিমেন্ট সই করে একটি অভ্যুত্থান করেছিল, এবং এটা সাংবিধানিক ভাবে কার্যকর করা হয়েছিল। এরশাদ সাহেব প্রথমে মওদুদ সাহেব রিজাইন করলেন, তারপরে শাহাবুদ্দিন সাহেবকে দেওয়া হলো, রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ রিজাইন করলেন, তখন শাহাবুদ্দিন সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে গেলেন। তো তখন কিন্তু উনি ফুল ফ্লেজেড প্রেসিডেন্ট ছিলেন না, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। ওনার সাবস্ট্যান্টিভ অফিসটা ছিল ভাইস প্রেসিডেন্ট। ওইটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা হয়েছিল। আর সব পলিটিক্যাল পার্টি সেখানে একটা এগ্রিমেন্ট করেছিল, যার মধ্যে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জামাতও ছিল, সবাই সই করেছিল। সো ইউ সি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, যে আমাদের এইখানে এটা অভ্যুত্থান ছিল না, এটা একটা 2018 সনে যখন কোটা আন্দোলন করেছে নূর, তখন এই নাহিদ টাহিদ সব কিন্তু নূরের সাথেই ছিল। এরা 2018-তে আন্দোলন যেটা হয়েছে ওইটা এক পর্যায়ে গিয়েছে, তারপরে এই আন্দোলনকে দাঁড় করিয়ে আবার পরবর্তীতে 2014-তে এইটাকে আমেরিকান ইসের থেকে টাকা পয়সা দিয়ে, এর মধ্যে ইউনিভার্সিটি প্রফেসররা ছিল, এর মধ্যে আমাদের বদিউল আলম মজুমদার টুজুমদারের মতন যারা নিজেকে বিরাট সিভিল সোসাইটি বলে, তারা সবাই ছিল, তারা সব টাকা পয়সা খেয়েছে। আসিফ নজরুল ছিল। ইভেন আই উইল গো টু দিস এক্সটেন্ট অফ সেইং দ্যাট আমাদের সিভিল সার্ভেন্টস, পুলিশ এবং আরো যারা সিকিউরিটির মধ্যে আছেন, দে অল গট মানি। সবাই ওই কনস্পিরেসির মধ্যে ছিল। তো কোয়েশ্চেন ইজ, আমি তো তখন হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, মামলা মোকদ্দমা হয়েছে, আমি ফোর ফ্রন্টে ছিলাম, উকিলদেরকে নিয়ে আন্দোলন করেছি। কিন্তু এইটা তো আমার তো খুশি হওয়ার কথা, বাট আমি তো খুশি হতে পারছি না। বিকজ আপনি একটি সরকারকে যদি আপনি কনস্পিরেসি করে সরিয়ে দেন বা সরান, ওর মধ্যে ইউনূস ওয়াজ ইনভলভড ইন দি কনস্পিরেসি, এইটা তো একসেপ্টই করেছে আপনার ব্যারিস্টার মোল্লা, ওই যে জামাত ইসলামের যে লিয়াজও করে ইউরোপে। হ্যাঁ, এটার তো ভিডিও আছে যে কিভাবে ইউনূস ওয়াজ ইনভলভ, নিজের মুখেই বলেছে এইসব কথা।
সো এই যে একটা কনস্পিরেসি হয়েছে, এই কনস্পিরেসিটা তো দেশের বিরুদ্ধে হয়েছে। বিকজ এই কনস্পিরেসি করে কি হয়েছে, আপনি একজনকে বসিয়েছেন, ইউনুসকে, যে একটা আন্তর্জাতিক ভাবে রেকগনাইজ ফ্রড, যে কোনো নোবেল পায়। বাংলাদেশ লোকজন এত ইমোশনাল, এত সেন্টিমেন্টাল, যে তারা নোবেলকে, নোবেল লরেট ওকে কি যে মনে করে ফেলেছে, গড নোজ। ওকে তো একটা টেলিনর কিনে দিয়েছে, গ্রামীণ 017 যেটা ইউজ করে, ওর যে পার্টনার আছে নরওয়ের, টেলিনর, সে কিনে দিয়েছে। আর ওকে সহায়তা করেছে এটার মধ্যে তৎকালীন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, তৎকালীন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, ক্লিন্টনরা, ওবামা, এরা সবাই টাকা সে দিয়েছে, এবং এরা সবাই ওই নমিনেশন গুলি ঠিক করেছে। তো এইটা তো ইটস 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 এ পারচেজ দিয়ে, এটা তো সে পায়নি। আর ইভেন একটু চিন্তা করেন, সে যদি আপনাকে দিতেই হয়, আপনি ওকে ইকোনমিক্সে দেন, যদি আপনার এই এই যে গ্রামীণ বা এইটা মাইক্রো ক্রেডিটে দিতে হলে ওইটাতে দেন, বাট ওটা তো দিতে পারবে না। বিকজ মাইক্রো ক্রেডিটের তো ফাদার ইজ নট, জন্মদাতা ইজ নট ইউনুস। ইউনুস তো এইখানেও ফ্রড করেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। এই প্রজেক্টটা ছিল চিটাগং ইউনিভার্সিটির প্রজেক্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রজেক্ট। সেখানে ইউনুস একটা শিক্ষক ছিল, এবং এই প্রজেক্টটা তাকেও দেওয়া হয়নি করতে। এই প্রজেক্টটা দেওয়া হয়েছিল আরেকজন প্রফেসরকে, লেকচারারকে, এবং ওকে দেওয়া হয়ে গেছিল ইরিগেশন নিয়ে কাজ করতে। কাকে? ইউনুসকে, চিটাগং ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। যাই হোক, এই মাইক্রো ক্রেডিট নিয়ে তারপরে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাঞ্চ খোলা হয়েছিল চিটাগং ইউনিভার্সিটিতে এটা করার জন্য। এবং এটা আমি বলছি না, এইগুলি স্ট্যাচুটে লেখা আছে, গ্রামীণ ব্যাংকের যে স্ট্যাচুট আছে, অনেক কিছু সেখানে লেখা আছে। আর সে বইয়ের পর বই লিখে যে আই এম দি ফাদার অফ গ্রামীণ ব্যাংক, বুঝি। আমি বলতে চাচ্ছি, আপনি যে কথাটা বললেন, আপনি যদি যেহেতু বললেন এটা একটা ষড়যন্ত্র, কিন্তু এখানে তো দেশের মানে সর্বস্তরের মানুষ তো একভাবে ইনভলভ হয়েছিল, এবং মানুষ হয়তো এখন বুঝতে পারছে যে তারা প্রতারণার শিকার হয়েছিল। এবং যদি বুঝে থাকে, সেই সাধারণ মানুষের এখন যে মানসিক অবস্থা, তারা তো বুঝেছে তারা আস্তে প্রতারিত হয়েছে। এবং এই সময়ে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। তাহলে এখন সব মিলিয়ে সাধারণ মানুষের মানসিক অবস্থাটা কেমন দাঁড়াচ্ছে? দেখেন, জনগণ যে প্রতারণা ওদের সাথে করা হয়েছে, এইটা তো এখন তারা বুঝছে যে কিভাবে, যদি প্রতারণা না হতো তাহলে আজকে ইউনুস যে লুটপাট করেছে, যে কারাপশন করেছে, এবং এই যে এত বাচ্চা মারা যাচ্ছে, সে এই যে এই জিনিসগুলি তো রুটিন। রুটিনটা কি? ইউনিসেফের মাধ্যমে তারা এটা ইয়ে করবে, ডিজি হেলথ এইটা পাঠাবে, তারা স্যাংশন করবে, এই ভ্যাকসিন গুলি আসবে। আজকে এদের জন্য মারা যাচ্ছে এই বাচ্চারা, কিন্তু উনি, বাচ্চারা আজ পর্যন্ত বলে নাই যে আমি দুঃখিত, এটা আমার আমার ভুল হয়েছে, আমাকে এটা খেয়াল করা উচিত ছিল। না, উনি তা বলছেন না। উনি যেটা বলছে, উনি ওই সিএনএন এর যে মালিক কিং মারা গেল, যে এটাকে প্রমোট করেছিল সিএনএন অ্যাজ এ নিউজ চ্যানেল, ওর জন্য উনি এক পাতা লিখে দিয়েছে, বিরাট একটা এসে লিখেছে তার জন্য। আমরা তো প্রতারিত হয়েছি, এটা কোনো সন্দেহ নাই। এখন যে শেখ হাসিনা যে কথাটি বলছেন, উনি ডিসেম্বরে ফিরবেন, উনি কিন্তু, আপনারা জানেন, সবাই জানে যে উনি চিন্তা ভাবনা করে এই কথাটি বলেছেন যে ডিসেম্বরে ওনাকে ফিরতে হবে দেশে। উনি এই দেশের নাগরিক, উনি এই দেশে ফিরবেন, ওনার এই দেশে মাটি হবে যদি উনি মারা যান বা ওনাকে যদি ঝুলিয়ে দেয়। কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে শেখ হাসিনা তো পলাতক না। শেখ হাসিনাকে তো আপনারা প্লেনে, হেলিকপ্টার থেকে, গণভবন থেকে আপনি তেজগাঁতে C-130 তুলে, ইনক্লুডিং হার সিকিউরিটি, এসএসএফ এর কিছু লোকজন ওটার সাথে গেছে। কিছুক্ষণের জন্য ট্রান্সপন্ডার বন্ধ করেছে ওই এয়ারক্রাফট, ইন্ডিয়াতে যাওয়ার পর ট্রান্সপন্ডার অন করেছে, এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান বাহিনীর প্লেন C-130 কে এক্সপোর্ট করে ইন্ডিয়ান এয়ারফোর্স বেসে আপনি ওনাকে রেখে এসেছেন। ওনাকে কিভাবে রেখেছেন? অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ওই স্টেটাসটা তো ওনার আছে এখনো।
যদিও ডিজোরে প্রাইম মিনিস্টার হলেন আমাদের তারেক রহমান, ঠিক আছে, এটা আরেক ইয়ে, বাট ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা আছেনই, উনি তো রিজাইন করেন নাই। মতিউর রহমান বলে যে ওনার ভ্যানিটি ব্যাগে রেজিগনেশন লেটার ছিল। মতিউর রহমান কি এই ভ্যানিটি ব্যাগ খুলে দেখেছে? মানে এইসব গল্প থেকে করে আমি বুঝি না। ইউ সি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উনি ওইখানে ওনার ইন্ডিয়াতে স্টেটাস কি? প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনার স্টেটাস তো ইজ নট রেফিউজি, উনার স্টেটাস তো এসাইলাম না। তো আমার এখানে এখন দুইজন আছেন, একজন ডিফ্যাক্টো যার ক্ষমতা নাই, বাট উনি ওইখানে ডিফ্যাক্টো হিসাবে প্রাইম মিনিস্টার আছেন। আর দুজনে তারেক সাহেব ইলেকশন করেছেন, ইলেকশন করে জিতেছেন, এখন উনি দেশ চালাচ্ছেন, এবং উনি হলেন দেশের প্রধানমন্ত্রী, ভেরি গুড। কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যখন বলেছে যে আমি আসব, আমরা সবাই জানি যে শেখ হাসিনা ইজ এ ভেরি হট পটাটো, খুব গরম আলু। ইটস নট ইজি। এ হট পটাটো ইজ এন ইডিয়াম ইন ইংলিশ। ও এত সোজা না শেখ হাসিনাকে হ্যান্ডেল করা। ইউ সি, সরকারের জন্য ভালো হবে যদি সরকার একটি ডায়লগ, ট্রাইপার্টাইট ডায়লগ, বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড শেখ হাসিনা। যদি এই সরকার শেখ হাসিনার সাথে ডাইরেক্টলি বসতে না চায়, তাহলে ইন্ডিয়ার সাথে বসবে, এবং শেখ হাসিনা ওইখানে, আমরা দেখছি না ইনডাইরেক্ট কথা হয় না, আমেরিকা ইরানের সাথে ইনডাইরেক্ট কথা বলে না। তো এই জিনিসগুলি আছে, এইটা যদি ডায়লগ করে ওনাকে আনা যায়, তাহলে সবচেয়ে উত্তম হয় যে উনি এসে কিভাবে সারেন্ডার করবেন, ওনার সিকিউরিটি কিভাবে দেবেন, আপনি ওনাকে রাখবেন কোথায়? ওনার তো কোনো ঘর বাড়ি নাই বাংলাদেশে, ওনার বাপের ঘর নাই, ওনার আরো যে ট্রাস্টের ঘর বাড়ি ছিল সব আপনারা ভেঙে দিয়েছেন। ওনার আহ, আমি জানি না সুধা সদনের বোধহয় আগুন টাগুন দিয়ে দেওয়া হয়েছে, ওনার তো কিছু নাই। উনি থাকবে কোথায়? এইগুলি কে করবে? গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল হ্যাভ টু ডু দিস। তো এই জিনিসগুলি করতে হলে তো আপনাকে বুঝতে হবে, শেখ হাসিনার সাথে বসতে হবে, ইন্ডিয়ার সাথে বসতে হবে, যে কিভাবে উনি কি প্লেনে আসবেন, না উনি বর্ডার দিয়ে আসবেন। বর্ডার দিয়ে আসলে কোন বর্ডার দিয়ে উনি আসবেন? যশোর, বেনাপোল, আহ, না ব্রাহ্মণবাড়িয়া, এই যে কি আখাউড়া, কোন দিক থেকে উনি ঢুকবেন? ত্রিপুরা দিয়ে ঢুকবেন না কোন দিক থেকে? এই জিনিসগুলি তো ঠিক করতে হবে। আর এই জিনিসগুলি ঠিক না করলে, উনি যদি আসতে চান আর উনি যদি চলেই আসেন, তাহলে ওই সিকিউরিটি উইল বি গিভেন বাই দ্য ইন্ডিয়ানস। ইন্ডিয়ানস উইল গিভ দ্য সিকিউরিটি। ওরা কোন লেভেলের সিকিউরিটি দেবে এটা তো আমরা জানি না। আই ডোন্ট নো হোয়াট লেভেল অফ সিকিউরিটি। ওনাকে কি, যদি প্লেনে আসেন, ওই প্লেনটা কি ইন্ডিয়ান প্লেন হবে না বাংলাদেশি প্লেন হবে? C-130 কি আবার যাবে? ওনাকে কি বাংলাদেশ ফাইটার্স কি ওনাকে স্পোর্ট করে নিয়ে আসবে? উই ডোন্ট নো। এই জিনিসগুলি তো ওয়ার্কআউট করতে হবে, নাহলে অনেক বিপদ হবে দেশের জন্য। আই ক্যান টেল ইউ দিস মাচ, আচ্ছা, যে এই যে দেশের সভারেন্টি উইল বি আইসিটি আইসিটির যে চিফ প্রসিকিউটর, উনি তো বলতেছেন যে উনি এলেই ওনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হবে, কারণ উনি তো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। এইগুলি ডিসপিউটেবল। দেখেন এই কথাটি সব ডিসপিউটেবল। এই কারণে ডিসপিউটেবল যে ওনাকে কি 30 দিনের মধ্যে যে আপিলের যে প্রভিশনটা আছে, আপিল এর প্রভিশনে কন্ডোনেশন চাওয়া যায়। অর্থাৎ আমি এই কারণে সময় মতন করতে পারি নাই, কাজে আমার এই ডিলেটা, এইটা কন্ডোন করা হোক। এখন সে কি বলছে না বলছে এইটা তো আমার আলোচনার ব্যাপার না, এটা সে বলবে, হোয়াট এভার হি সেজ। নাহিদ বলছে যে উনি আসতে পারেন, এসে সোজা মঞ্চে উঠে যাবেন যেখানে ওনাকে ঝুলাই দেওয়া হবে। মানে এত সোজা কথা এগুলি মনে করতেছে, অ্যাজ ইফ মানে ইট ইজ নট শেখ হাসিনা, এইটা হলো হোসেন রশিদ বা মাসুদ কামাল বা ওদের মতন একটা নর্মাল একটা লোক। নো, ইটস নট লাইক দিস। আপনাকে বুঝতে হবে সে এখনো প্রাইম মিনিস্টার ডিফ্যাক্টো। উনি অনেক ধরনের কাজ করতে পারেন, অনেক ধরনের কলস দিতে পারেন উনি এইখানে। এখন তো উনি অডিও দিয়েছেন, এরপরে হয়তো আপনারা দেখবেন যে উনি ভিডিও সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন। উনি কি একা আসবেন, না ওনার সাথে আন্তর্জাতিক আহ, অনেক সংস্থা লাইক হিউম্যান রাইটস ওয়াচ, আপনার এমনেস্টি ইন্টারন্যাশনাল বা আরো যে সংস্থাগুলি আছে, ওরা
ইউএন এর লোকজন, বিদেশি যারা রিপোর্টার, তারা তো ওনার সাথে আসবেন। এগুলি কিভাবে আসবেন এই জিনিসগুলি? থেকে বলছেন নাকি একদম হিসেব নিকেশ করেই বলছেন? আচ্ছা, এই গণ অভ্যুত্থান যেটা হয়েছে 2024 সালে, একটা আন্দোলন হয়েছে পুরো জুলাই মাস ধরে, এবং অগাস্টের 5 তারিখে শেখ হাসিনার সরকার তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছে। এদের যে কেন্দ্রীয় নেতা, মূল যারা নেতা ছিলেন, তাদের মধ্যে 90%-এরও বেশি দেশ ছেড়ে পালিয়েছে। এই বাস্তবতা আমরা দেখেছি। কাদের নেতৃত্বে এটা হলো? কারা করলো এই কাজ? অনেকে অনেক কথা বলবেন। অনেকে বলবেন আমরাই মূল লোক, অনেকে বলবেন না আমরা না, ওরা মূল লোক। কেউ কেউ বলবে, জামাত বলবে আমরাই আসল। অনেকে অনেক কথা বলবেন। কিন্তু আমরা জানি, আমরা যারা দেশে ছিলাম এবং পুরো আন্দোলনের সময় ছিলাম, জুলাই মাসের আগের থেকেই ছিলাম, জুলাই মাসের আগের থেকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রকাশ্যে সমালোচনা করতাম, আমরা খুব ভালো করেই জানি এই আন্দোলনটা ছিল আসলে জনগণের আন্দোলন। মানে গণ অভ্যুত্থান, মানে জনগণের অভ্যুত্থান। জনগণ ক্ষেপে গিয়েছিল, জনগণ বিরক্ত ছিল ওই সরকারের প্রতি, জনগণ ওই সরকারের পতন চেয়েছিল, জনগণ রাস্তায় নেমেছিল। এই জন্যই ওই সরকারের পতন ঘটেছিল। এর মাঝখানে আর যাদেরকে দেখেন, যারা দাবি করে আমরা নেতৃত্ব দিয়েছি, অমুক করেছি, তমুক করেছি, তারা অনেক কিছুই করেছেন, কিন্তু তার মাধ্যমে এই সরকারের পতন ঘটেনি এবং ঘটতও না যদি জনগণ না নামত। তাদের কারোর উপরে দেশের জনগণের কোনো আস্থা ছিল না। ছিল না এই কারণে, তারা তো মোটেই পরীক্ষিত কোনো নেতৃত্ব ছিল না। তারা কতগুলি ছাত্র ছিল, এবং এই ছাত্ররা মাঠে ছিল, মাঠে আরও অনেকেই ছিল, কিন্তু যারা ছিল তাদের মূল লক্ষ্য ছিল একটা, সেটা হলো হাসিনা সরকারের পতন। হাসিনা সরকারের পতন হয়েছে, যে যার মতো ঘরে ফিরে চলে গেছে। সুবিধাবাদীরা, সুবিধাভোগীরা, যারা নাকি সুবিধা পেতে চেয়েছেন, তারা নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ি করেছেন, এবং হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষের মধ্যে যে একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটাকে নির্মমভাবে হত্যা করেছেন। কারা হত্যা করেছেন? কে দায়ী ছিল এর জন্য? প্রধানত দায়ী কে ছিল? সে আলোচনায় আমি যাব। কিন্তু তার আগে আমি রুমিন ফারহার কয়েকটা কথা বলে নিই। উনি কী কী বলেছেন দেখুন, ওনার কথাগুলি শুনলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। উনি মোটামুটি সবগুলি পয়েন্টে টাচ করে গেছেন বলে আমার কাছে মনে হয়েছে। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল 24-এ, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল, তারপর যখন দেখলো এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান, অদ্ভুতভাবে কিছু নেই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার আগে। মানুষের হতাশার কথা বলেছেন, প্লাস সেই হতাশা কেন মানুষের মধ্যে ভর করেছে সেই কথা বলেছেন। একদম নেই থেকে কোটিপতি হয়ে যাওয়া, একদম নেই থেকে ক্ষমতার মসনদে চড়ে বসা। উদাহরণ দিয়ে বলি, আপনারা দেখেন দুদিন আগে, মাত্র দুদিন আগে, গত শনিবার দিন একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা ছোট, কিন্তু ওই যে বলে না যে ভাত একটা টিপলে বাকিগুলির অবস্থা বোঝা যায়। এখানে এই ছোট ঘটনা দিয়ে আমি আপনাদেরকে জাস্ট মানসিকতাটা বোঝাতে চাই, যারা নাকি এই আন্দোলনের নেতৃত্বের দাবিদার। প্রথমে বলে রাখি, এই আন্দোলনে কোনো নেতা ছিল না, কিন্তু তারা দাবিদার। কেউ প্রতিবাদ করেনি, কেউ পাল্টা দাবি করেনি, কাজেই তারা দাবিদার। এমন একজন দাবিদার হলেন, সংসদ সদস্য হয়েছেন আব্দুল হান্নান মাসুদ। উনি কী করেছেন, গত শনিবার দিন মানে 11 জুলাই উনি একটা ফেরি ঘাট থেকে চলে গিয়েছে, মানে 2-2.5 ঘন্টার পর যাবে। সে কিছু পথ গিয়েছে, যাওয়ার পর সেই ফেরিটা আবার ঘুরে আবার ঘাটে ব্যাক করেছে। প্রায় 20-22 মিনিট পরে আবার ঘুরে ব্যাক করেছে। ফেরি ভর্তি যানবাহন ছিল, লোকজন ছিল, মালামাল ছিল, সেখান থেকে ফেরিটাকে ব্যাক করতে হয়েছে। কেন? কারণ হাতিয়ার যিনি এমপি আব্দুল হান্নান মাসুদ, উনি ঘাটে এসেছেন। উনি ঘাটে আসার আগেই ফেরিটা ছেড়ে দিয়েছিল। যাওয়ার কারণে উনি এসে ফোন করেছেন, আমি এসেছি, তো ফেরি আবার ব্যাক করেছে। তার মানে
ওই ফেরিতে যত লোক ছিল, যত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারো কারো তো বিরাট টাইমের সমস্যা থাকতে পারে, যা ছিল তাদের সকলের প্রয়োজন আব্দুল হান্নান মাসুদের কাছে পরাজিত হয়েছে। কিচ্ছু করার নাই, উনি এমপি সাহেব। এই ক্ষমতাটা যদি সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানটা না হতো, আব্দুল হান্নান মাসুদ দেখাতে পারতেন না। উনি কোন জাদু বলে হয়েছেন, উনি আমার একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আমি সংসদ সদস্য, সরকারি কাজেই আমাকে হাতিয়া যাওয়া জরুরি ছিল, তাই আমাকে ফেরিতে যেতে হয়েছে। তাছাড়া ফেরি তো ঘাট থেকে খুব বেশি দূর যায়নি, ছাড়ার 1 মিনিটের মধ্যে আমি ঘাটে পৌঁছেছি। এই নিয়ে কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। দেখুন, হান্নান মাসুদ বলতেছেন যে ওনার ওখানে যাওয়াটা খুব জরুরি কাজ ছিল। তো ভাই, জরুরি কাজ আপনি 10 মিনিট আগে আসলেন না কেন, 20 মিনিট আগে আসলেন না কেন? জরুরি কাজের প্রতি তো আপনারই কোনো নাই, গুরুত্ব নাই। যদি ওটা জরুরি কাজ হয়, আপনি আরো আগে কেন এলেন না? আপনি আপনার মতো জমিদারি স্টাইলে এসেছেন, এসে জমিদারি স্টাইলে ফেরিকে ফিরিয়ে এনেছেন। আপনি বলছেন যে আপনি 1 মিনিট পরে এসেছেন। ভাই, ফেরি তো 1 মিনিটে ছাড়তে লাগে, 1 মিনিটের বেশি সময়। 1 মিনিট পরে আসলে কি মাঝপথ থেকে চলে আসে নাকি? শুনুন, ঘটনাটা কি হয়েছে। একাধিক প্রত্যক্ষদর্শী এবং ঘাট কর্তৃপক্ষ তারা কি বলেছেন সেটা আপনাদের আমি একটু পড়ে শোনাই। তারা বলেছেন, শনিবার বেলা 3:30টায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। ফেরিটি ছাড়ার প্রায় 20 মিনিট পরে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে আসেন। তিনি হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ততক্ষণে ফেরিটি ঘাট থেকে বেশ কিছু দূরে চলে যায়। সাধারণত চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে ফেরি পৌঁছতে 1.5 থেকে 2 ঘন্টার সময় লাগে। তাহলে এরা বলছে যে 20 মিনিট পরে সে আসছেন, আর হান্নান মাসুদ সাহেব বলছেন উনি 1 মিনিট পরে আসছেন। মানে মিথ্যা কথা বলার একটা মাত্রা থাকা দরকার। হান্নান মাসুদ সাহেব ওই মাত্রার মিথ্যাবাদী। এবং এই যে তার ক্ষমতাটা, এই ক্ষমতাটা উনি দেখাতে পারলেন কেন? কারণ 24শে জুলাই একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের ওনারা হয়েছেন দাবিদার, যে ওনারা এসব করেছেন, এবং সেই দাবির জোরে ওনারা এমপি হয়েছেন, হয়ে এখন জোর দেখাচ্ছেন। তো যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ওনারা এমপি হয়েছেন, অথবা শেখ হাসিনার ক্ষমতা থেকে নামানো হয়েছে, সেই বৈষম্যকে উনি নিজে করলেন না? ফেরি ভর্তি যাত্রীর সঙ্গে উনি কি বৈষম্য করলেন না? করলেন। এই যে দৃশ্যটা, ধরেন এই ফেরির যে যাত্রীরা আছে তারা যা দেখলেন, দেখার পর এই হান্নান মাসুদ যদি আরেকবার আন্দোলনের ডাক দেয়, এই ফেরির লোকগুলি কি হান্নান মাসুদের সঙ্গে যাবেন? হয়তো আপনারা বলবেন এই জিনিসটা তাহলে উনি কেন বুঝলেন না? উনি তো বুঝবেন না, উনিও জানেন এবার উনি যে প্রক্রিয়ায় এমপি হয়েছেন আগামী তার পারবেন না। কাজে উনি 5 বছর মেয়াদটাকেই ওনার ভাগ্য, ওনার নিজের ভাগ্য, ওনার পুত্র কন্যার ভাগ্য, ওনার 3 পুরুষের ভাগ্য গড়ার জন্য এই 5 বছর উনি ব্যবহার করবেন। এই 5 বছরে আপনারা দেখবেন যে উনি কীভাবে ফুলে ফেপে কলা গাছ নাকি বট গাছ কি হয়ে যান, এটা আপনারা দেখতে পাবেন। কেবল উনি না, সকল এমপির ক্ষেত্রে দেখতে পারবেন। তাহলে যদি রুমিন ফারহানা বলেন যে মানুষের যে আশাভঙ্গ হয়েছে, এই আশাভঙ্গ হওয়ার পর আরেকবার গণ অভ্যুত্থানে যাওয়ার জন্য, রাস্তায় নামার জন্য মানুষ 1000 বা লক্ষ কোটি বার চিন্তা করবে, এটা কিন্তু খুব একটা ভুল কথা নয়। দেখেন, গণ অভ্যুত্থান তো 2-3 নেতা দিয়ে হবে না, জনগণকে দিয়ে হতে হবে। জনগণকে যখন এরা ডাকবে, জনগণ নামবে এদের কথায়। বড় বড় কথা দেখেন বলে কিন্তু তারা এখনো, আবার ডাকবো, আবার সেটা করব, আবার সরকার নামিয়ে দেব। ভাই, ডেকে দেখেন না, যখন 10 জন লোক নামে কিনা। মানুষের পাবলিক পারসেপশন এখন কোথায় যে ঠেকেছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। দেখুন, রুমিন ফারহানা আরেকটা কথা বলেছেন যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে উত্থান হয়েছে কাদের। তিনি বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানে হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই পরিবেশ কেন রক্ষা হলো না?
24-এর অভ্যুত্থানের ঠিক পরেই মুক্তিযুদ্ধের মুরাল ও ভাস্কর্যগুলো কারা ভাঙল, 71 আর 24-কে কেন মুখোমুখি করা হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর কে দিবে? এবং ওনার এই প্রত্যেকটা অবজারভেশন আমি মনে করি সঠিক। হয় নাই মৌলবাদের উত্থান, হয় নাই। আমরা 24-এর গণ অভ্যুত্থানে দেখেছি একদম সাধারণ নারীরা তারা আন্দোলনে একদম সম্মুখ সাইডে ছিলেন। এরা সবাইকে হিজাব পরিহিত ছিলেন, খুব কমই ছিলেন হিজাব পরিহিত। মানে তুলনামূলকভাবে আমি যত নারীকে দেখেছি তখন নারীকে একদম সামনের সাইডে ছিলেন, তার মধ্যে বড় জোর 30% হিজাব পরিহিত ছিলেন। তো এখন কেন সেই হিজাব পরিহিত ছাড়া যারা আছেন তারা কি সেই স্বাধীনতা ভোগ করতে পারছেন? এখন ঢাকা ইউনিভার্সিটিতেও একজন নারী যখন হেঁটে যান তার ওড়না কোথায় থাকা উচিত কোথায় থাকা উচিত না এটা নিয়ে বলার জন্য এখানে কিছু মরাল পুলিশ থাকে, তারা আসে জ্ঞান দিতে, তারা আসে ধর্ম দিতে। এই যে মৌলবাদিতার উত্থান, সেই উত্থান কি এবার হয়নি? মুক্তিযুদ্ধের যে মুরালগুলি ছিল, যে বীর শ্রেষ্ঠদের বিভিন্ন রকম ভাস্কর্য ছিল, মুক্তিযুদ্ধের সঙ্গে যারা জড়িত ছিল তাদের যে ভাস্কর্য ছিল, সেগুলিকে যেভাবে গণহারে ভাঙা হয়েছে, এদিকে প্রমাণ হয় না যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরই আসলে এই আন্দোলনের নামে বাই প্রোডাক্ট হিসাবে তারা কিন্তু এখানে এসে নিয়ে প্রাধান্য বিস্তারের চেষ্টা করেছে। এটা কিন্তু আমরা দেখেছি। এবং একটা ভয়াবহ উগ্রবাদের উত্থান হয়েছে বলে উনি যে দাবিটা করেছেন, এই দাবিটাকে কিন্তু আপনি উড়াই দিতে পারবেন না। এখন প্রশ্ন হতে পারে, দেখুন আরেকটা কথা, আরেকটা শুরু দিয়ে খুব জোরালোভাবে এসেছিল, এটা মুক্তিযুদ্ধ 2.0 এই ধরনের বলা হচ্ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এইগুলো কিন্তু অনেক কথাই তখন বলা হচ্ছিল। মানে তারা এটার মাধ্যমে 71-এর মুক্তিযুদ্ধের প্যারালাল এই 24-এর গণ অভ্যুত্থানকে তুলনা করার চেষ্টা করেছেন, দাঁড় করানোর চেষ্টা করেছেন। মুক্তিযোদ্ধা বিএনপি দলীয় এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান কিন্তু একটা ভালো জবাব দিয়েছেন জাতীয় সংসদে। তিনি বলেছেন মুক্তিযুদ্ধ যদি হিমালয় পর্বত হয় তাহলে এই 24-এর যে গণ আন্দোলন সেটা ছিল একটা ঢিবির মতো। তুলনাটা হয়তো শুনতে অনেকের কাছে অনেক বেশি পার্থক্য মনে হবে, কিন্তু তুলনাটা আসলে কিন্তু একদম বাস্তবতার কাছাকাছি ছিল। আপনারা তো বলবেন যে এমন একটা অভ্যুত্থান কেন ব্যর্থ হয়ে গেল, এর পেছনে আসলে কে দায়ী অনেকগুলো বিষয়, কিন্তু প্রথমত এবং প্রধানত দায়ী ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা হলো আমার বিশ্লেষণ, আমার বিবেচনা। ডক্টর ইউনূস নিজে খুব সুকৌশলে এবং খুব সুপরিকল্পিতভাবে এই আন্দোলনের যে মূল স্পিরিটটা ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে। মূল স্পিরিটটা কী ছিল? মূল স্পিরিটটা ছিল তরুণদের উত্থান, মূল স্পিরিটটা ছিল অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতি সাধারণ মানুষের যে নির্ভরতা, এটাকে উনি নষ্ট করে দিয়েছেন। প্রথম কী কাজটা করেছেন, উনি এই তরুণদের মাঝখান থেকে কতগুলো আনারই কিন্তু লোভী ব্যক্তিকে নিয়ে উনি ওনার ক্যাবিনেটে উপদেষ্টা হিসেবে বসিয়েছেন। আমি শুরু থেকেই কিন্তু বলেছিলাম, একদম শুরুতে ওনাদেরকে উপদেষ্টা বানানোর পরে প্রথমেই বলেছিলাম যে এটা হলো এই সরকারের একটা ব্লান্ডার বলেছিলাম। কেন? আমি তখনও ডক্টর ইউনূসের সরকারের উপর আশাবাদী ছিলাম। আশাবাদীরা যখন ভুল করে তখন সেটাকে ব্লান্ডার বলা যায়, আমি ব্লান্ডার বলেছিলাম। আসলে ব্লান্ডার কিছু না, ডক্টর ইউনূসই ছিল আমাদের জন্য ব্লান্ডার। এবং ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর পুরো আন্দোলনের যে স্পিরিট সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে কতগুলি আনারি নাবালককে নিয়ে উনি ক্যাবিনেটে বসাইছেন এবং সেই সঙ্গে লোভী। এদের আচরণের মাধ্যমে পুরো দেশে যে যুব সমাজের মধ্যে যে ঐক্য যেটা ছিল এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তারা যখন সারা দেশের যুব সমাজ যখন দেখলো যে ঢাকায় বসে 2-3 জন লোক খুব টাকা পয়সা কামানোর সুযোগ পেয়েছে, এবং তারাও সারা দেশে কিন্তু একই কাজ শুরু করে দিল যে আমরা কিন্তু পিছিয়ে থাকবো। এভাবে সারা দেশের যুব সমাজের উপর সাধারণ মানুষের এক ধরনের বৃত্তিষ্ঠার জন্ম দেয়। এবং সেই কারণেই কিন্তু রুমি ফারহানা যখন আজকে বলে যে আগামী 100 বছর হবে না, সেটাকে কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়। আর ডক্টর ইউনূস, যিনি এই আন্দোলনে আগে পাশে কোথাও ছিলেন না, তিনি এসে নিজের কাজগুলি করে নিলেন। উচ্চ আদালতে ওনার বিরুদ্ধে 666 কোটি টাকা কর দেওয়ার কথা
বলা হয়েছিল, রায় দেওয়া হয়েছিল এটাকে ওনাকে জমা দিতে হবে। ওনার বিরুদ্ধে আরও অনেকগুলি মামলা ছিল, সবগুলি মামলা উনি নির্ভয়ে আদেশে তুলে নিলেন এবং ওনার প্রতিষ্ঠানকে 2029 সাল পর্যন্ত ট্যাক্স আপনার কর রেয়াত দিলেন এবং সেই সঙ্গে উনি আদম ব্যবসার লাইসেন্স নিলেন, ইউনিভার্সিটি নিলেন, এগুলো করলেন। মানে পুরো আন্দোলনটাকে উনি ওনার ব্যক্তি স্বার্থে ব্যবহার করলেন। ঢুকে সেখানে বেপরোয়া ভাঙচুর করতে থাকলো এবং সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে বেশিরভাগ টেবিলে যে কম্পিউটারগুলো ছিল সেগুলোতে বাইরে মানে বাড়ি দিয়ে দিয়ে ভাঙলো, কুপিয়ে ভাঙলো এবং কেউ কেউ দেখলাম যে ল্যাপটপগুলো হাতে করে নিয়ে চলে গেল। বীর দর্পে ঢুকলো, ভাঙচুর করে পুরো জিনিসটাকে একটা সাজানো গোছানো অফিসকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে তারা বেরিয়ে গেল। এবং এই ঘটনার পেছনে কী জানা গেল যে ডেভিড ইমন নামে এক লোক, তিনি ফোন করে এক ব্যবসায়ীকে বলছেন যে তাকে এখন 2 কোটি টাকা দিতে হবে এবং তারপর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিতে হবে, না দিলে ব্যবসা করা যাবে না। এবং লজিকটা হলো আপনারা গত 17 বছর ব্যবসা করেছেন, এখন আমরা করব এবং আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের ছেলে মেয়েরা চালাবে। এই যে ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হয়ে যাওয়া, এটা কিন্তু 5ই আগস্টের পর নতুন কোনো দৃশ্য নয়। আমরা সবাই জানি বিভিন্ন জায়গায় 17 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আর কি, 15 বছর, তার আগের 2 বছর, এই সময়ে যারা ব্যবসা করেছেন সারা দেশে, সন্দেহ নেই তারা সবাই মোটামুটি হয় আওয়ামী লীগের লোক, নাহলে আওয়ামী ভাবাপন্ন লোক, অথবা গুপ্ত আওয়ামী লীগ লোক, আপনি যেভাবে বলেন না কেন, তারাই একচেটিয়া ব্যবসা করেছে, এতে কোনো সন্দেহ নেই। তো সেগুলোকে আপনি গায়ের জোরে আপনার হয়ে গেল কিভাবে? যদি তারা অন্যায়ভাবে ব্যবসা করে থাকে তাদের বিচার করেন, কোনো সমস্যা তো নেই, কিন্তু সেগুলো আপনার হলে গেলো। আপনি এখন ক্ষমতায় আছেন অথবা ক্ষমতায় যাবেন, আপনি এনসিপি করেন অথবা আপনি জামাত করেন অথবা আপনি বিএনপি করেন, অতএব এই ব্যবসা আপনার। এই যে জোর জবরদস্তি করে ব্যবসা দখল করা, এটা কিন্তু অনেক দিন ধরে সারা দেশেই চলে আসছে। এবারে ঘটনাটা একটু বেশি চাউর হয়ে গেল, কারণ এখন একটা গণতান্ত্রিক সরকার দেশে আছে, মানুষ এদের কাছ থেকে একটা সুবিচার আশা করে। এই জন্যই তো হলো। তো এই যে ঘটনাটা ঘটলো, এটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি বলবেন এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা ধারাবাহিক ঘটনার ফল, এটা কিউমুলেটিভ এফেক্ট। মানে অনেকগুলি ঘটনা জমা হতে 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 আপনি এটা দেখছেন এবং অনেকগুলো আপনি দেখছেন না, আপনার চোখের বাইরেও অনেক ঘটনা ঘটছে। যখন জানাজানি হচ্ছে তখন একটা বিচার হচ্ছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে, এই চট্টগ্রামের ঘটনা। কিছুদিন আগে আমার একটা কন্টেন্টে এক ভদ্রলোক একটা কমেন্ট করেছেন, উনি চট্টগ্রাম থেকে করেছেন এবং উনি বলেছেন যে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় নাকি বেপরোয়া মোবাইল ছিনতাই হয়। ওখানে এই যে লোকাল বাসগুলি আছে, উঠলে পরেই মোবাইল সবার চোখের সামনেই অনেকটা জোর জবরদস্তি করে বাস থেকে মোবাইল নিয়ে তারা চলে যায়। ওই এলাকাটাতেই প্রচুর মোবাইল ছিনতাই হয়। এই ধরনের একটা কথা উনি লিখেছেন, আমাকে বলেছেন যে এটা যেন আমি একটা দর্শকের কথা নামে একটা অনুষ্ঠান করি, দর্শকদের মতামতের জবাব দিই, তো সেখানে যেন আমি এটা উল্লেখ করি। আমি উল্লেখ করেছিলাম, করার 2 দিন পরেই ওইখানকার যে কোতোয়ালি থানা, সেই থানার তৎপরতায় আমি বলবো, তারা জানালো যে ওই পুরা মোবাইল চক্রটাকে তারা অ্যারেস্ট করতে পেরেছে এবং অনেকগুলি মোবাইলও তারা উদ্ধার করতে পেরেছে এবং ওই এলাকাটা এখন ঠিক হয়েছে। আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো, তারা কাজটা করেছে। কিন্তু কোশ্চেনটা হলো, কেবল কি চট্টগ্রামের ওই নিউ মার্কেট এলাকাতেই মোবাইল ছিনতাই হয়, আর কোথাও হয় না? সারা দেশে হয়। তাহলে আপনারা কি অপেক্ষা করবেন যে এই ধরনের একজন কেউ না কেউ বলবে, বিষয়টা আপনার কর্তৃপক্ষের কানে যাবে, তারপর আপনি অ্যাক্টিভ হবেন? সারা দেশেই কিন্তু হচ্ছে। আমি অবশ্যই চট্টগ্রামের কোতোয়ালি থানাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমার কথা হলো কি সারা দেশেই তো এগুলো ঘটছে। এই যে ডেভিড ইমন যেটা করলো, এটা তো চট্টগ্রামেরই চকবাজার এলাকায়। এখন চকবাজার এলাকায় ফোন করে ধরলাম উনি একটা বিদেশি নাম্বার থেকে ফোন করেছে। বিদেশি নাম্বার ফোন করা কিন্তু কোনো সমস্যা না, এটা রোমিং টোমিং নিয়ে দেশের যে কেউ করতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। ওটা হয়তো ক্যামাফ্লেজ করার জন্য তারা করতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে তারপরে যারা ভাঙচুর করলো তাদেরকে আপনি ধরতে পেরেছেন? আচ্ছা আসেন, ধরবেন কাকে? ধরলাম প্রায় 50-60 জন লোক এখানে এসেছে, সবার মুখে কিন্তু মাস্ক ছিল। আর মাস্ক থাকা মানে তাদেরকে তাদেরকে চিহ্নিত করা অসম্ভব তা কিন্তু নয়। অনেকেই জানেন এরা কারা, কী সমাচার, সবাই অনেকে চিনে না। অনেককে যখন ভাঙচুর করেছেন অনেকে মাস্ক দেখলাম খুলেও গেছে। তো এদেরকে আপনি ধরতে পারবেন, ধরলে কি আপনি কিছু পাবেন? এরা কারা? এই লোকগুলি দেখবেন, এই ছেলে মেয়ে যারা এগুলো করেছে তারা কি একদম জন্ম থেকেই মানে চরিত্রগতভাবেই এই ধরনের ভাঙচুরকারী, লুটতরাজকারী? তা কিন্তু নয়। এদের মাথায় কেউ বসে আছে,
কেউ একজন আছে যে এদেরকে প্রশ্রয় দিচ্ছে। এই যে ডেভিড ইমন যিনি বললেন, উনি কি আওয়ামী লীগ আমলে এই কাজটা করতে পারতেন? তা তো পারতেন না। এখন বিএনপি এসেছে, এখন বিএনপি আমলে করছেন। আওয়ামী লীগ আমলে হয়তো আরেকজন কেউ করতো, ডেভিড সুরুজ করতো, ডেভিড অন্য কেউ করতো। তো এরকম আপনার দলের ছত্র ছায়ায় কিন্তু এরা অগ্রসর হয়। তো এটা দলের কে? যারা এদের মাথায় যারা আছেন তারা কিন্তু বিএনপি করেন, অথবা তারা জামাত করেন, অথবা তারা এনসিপি করেন। মানে বর্তমান সময়ে যে দলগুলি করার সুবিধাজনক তারা কোনো কোনো দল করেন, এবং এই দল করার মাধ্যমে তারা এই ছেলে মেয়েগুলি যাদেরকে যে ছেলেগুলিকে এখানে পাঠিয়েছেন, এরা কিন্তু আপনি দেখছেন এরা কিন্তু বড় একটা মনে করেন সাপের লেজ, এটা মাথায় কিন্তু আপনি জাননি। আপনি লেজ ধরে ধরে সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। দেখেন ডেভিড ইমন কি বলেছেন, উনি হুমকি দেওয়ার সময় বলেছেন আমার কথা কমিশনারকে জিজ্ঞাসা করবেন। মানে কমিশনার পর্যন্ত সে যেতে পেরেছে বলে দাবি করছে, হয়তো পারেনি, হয়তো এমনি নাম বলছে, কিন্তু এই যে বলতে পারাটা, এই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে হয় কি, এই যে ছেলেগুলো এখানে গেল তাদের কি ধরা পড়ার ভয় ছিল না? ছিল, কিন্তু হাতে হাতে ধরা পড়তে পারতো, কেউ কেউ গণপিটুনির শিকার হতে পারতো, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে এই ধরনের আশঙ্কা তাদের মধ্যে আছে। এত ঝুঁকি নিয়েও তারা এই কাজগুলি করে কেন? দুটো কারণে করে। প্রথমত কারণ যেটা, সেটা হলো তাদের আসলে কোনো কাজ নেই। এই লোকগুলির জন্য কোনো রকম কর্ম মানে ব্যবস্থা নেই। তারা হয়তো অনেকে লেখাপড়া অর্ধেক করেছে, অনেকে লেখাপড়া করতেও পারেননি। তারা তাদের অন্য ইনকাম নেই, তারা এই জন্য ইনকামের শর্টকাট পথে গেছেন, একটা পদ্ধতি। দ্বিতীয়টা হলো তাদেরকে এই অভয় দেওয়া হয়েছে যে তোমাদের যদি কেউ ধরেও ফেলে আমরা আছি, তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবো। হয়তো অনেককে ছাড়িয়ে নিয়ে যাওয়ার উদাহরণও আছে, দেখে এরা উৎসাহ বোধ করেছে। তাহলে মূল সমস্যাটা কিন্তু এই ছোটো ছোটো ছেলেদের মধ্যে না, যারা ওখানে গিয়েছে, যাদেরকে আমরা দেখেছি সিসিটিভিতে, তারা কিন্তু না। সিসিটিভির পেছনে কারা আছে সেটা খুঁজে বের করেন। সেটা কে খুঁজে বের করবে? যারা দেশ চালায় তাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ তারা তাদের আশেপাশেই বসে আছেন। আমরা অনেক সময় বলি, আগের আমলে বলতাম, যেমন আওয়ামী লীগ আমলে আমি অনেকবার বলেছি যে আমাদের যারা মন্ত্রী আছেন তারা তো এই দেশটাকে নিজের দেশ মনে করেন না। তাদের দেশ হলো কানাডা, তাদের দেশ হলো আমেরিকা, তাদের দেশ হলো মালয়েশিয়া, তাদের দেশ হলো এরকম বিভিন্ন উন্নত কান্ট্রি, কারো বেলজিয়াম, কারো ইউরোপিয়ান কোনো কান্ট্রি। তারা এই দেশে এসেছে লুটপাট করার জন্য, এখানে লুটপাট করে ওখানে পাঠায়। আপনি খবর নিয়ে দেখেন তাদের সন্তানরা কেউ এখানে পড়াশোনা করে না। আপনি খবর, এই জন্য আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয় না। তাদের ছেলে মেয়েরা, তাদের পরিবারে কেউ এই দেশে চিকিৎসা করে না, যে কারণে আমাদের হাসপাতাল চেঞ্জ হয় না। তারা তো জানে তাদের যদি বউ বাচ্চার আমাশয় হয় তারা সিঙ্গাপুর চলে যাবে, থাইল্যান্ড চলে যাবে। তাদের তো এই দেশের শিক্ষা ব্যবস্থা ভালো করার কোনো প্রয়োজন নাই, এদেশের ওষুধ শিল্পকে ভালো করার কোনো প্রয়োজন নাই। এদেশের প্যারাসিটামল খেয়ে কে মারা গেল তার জানার দরকার নাই, কারণ তার শিশুর জ্বর হলে সে সিঙ্গাপুর চলে যাচ্ছে। তো এরা এই দেশটাকে তো নিজের দেশ মনে করে না। আমি কালকে দেখলাম, দেখেন এই যে গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হলো, জলাবদ্ধতা হলো সারা দেশে, কিন্তু কেবল ঢাকা শহরে, ঢাকা চট্টগ্রামে দেখলাম মানুষ হাসাহাসি করছে, ট্রল করছে। দেখলাম ধানমন্ডি লেকে দেখে বলছে এটা কি কক্সবাজার কিনা, কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অবস্থা হয়ে গেছে, এত পানি জমে গেছে। আবার দেখলাম ঢাকা দক্ষিণে মেয়র তো না, প্রশাসক যিনি আছেন, তিনি বললেন যে যতদিন পলিথিনের ব্যবহার বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই পানি এরা থাকবে। অত্যন্ত যৌক্তিক কথা, উনি একদম ঠিক পয়েন্টে ধরতে পেরেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পলিথিন বন্ধ করার দায়িত্বটা কার? আপনি কি প্রত্যেক ঘরে ঘরে যে অভিযান করবেন যে কার বাসায় অতটা পলিথিনের ব্যাগ আছে, নাকি আপনি এই পলিথিনের ব্যাগটা যে তৈরি করেছে সেখান থেকে থামাবেন? কোনটা সহজ? ঘরে ঘরে করতে হলে আপনাকে মিনিমাম 1-1.5 কোটি লোকের বাসায় যেতে হবে। আর যদি আপনি উৎস থামাতে চান তো ম্যাক্সিমাম 100 কোম্পানি থামাবেন, আপনি 100 ফ্যাক্টরি বন্ধ করে দিবেন। 100 বাংলাদেশে পলিথিন উৎপাদন এবং ব্যবহার করা আইনত নিষিদ্ধ। এটা আগের বার যখন বিএনপি ক্ষমতায় ছিল, যখন শাহজাহান শেখ পরিবেশ মন্ত্রী ছিল, তখন এটা আইন করা হয়েছিল। সেই আইনটা এখনও বলবৎ আছে, আইনটা বন্ধ হয়নি, কিন্তু আইনটা আছে, আইনটা কেউ মানে না। তো আইন থাকলে যদি আইন কেউ না মানে, তাকে মানানোর দায়িত্ব কার? পুলিশের, সরকারের। সরকার সে কাজটা করে না কেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবেশ উপদেষ্টা ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। উনি হঠাৎ করে একবার 1 অক্টোবর মাসে বললেন নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ থেকে
পলিথিন বন্ধ হয়েছে? হয়নি। কেন হয়নি জানেন? কারণ পরে দেখা গেল পরের সপ্তাহে ওই পলিথিন উৎপাদক এবং ব্যবসায়ী যারা আছে তারা একটা অনুষ্ঠান করেছে, একটা সেমিনার করেছে, সেখানে প্রধান অতিথি হয়ে গেছেন রিজওয়ান হাসানের হাজব্যান্ড। উনি যে তারপরে জামাই বইয়ের ব্যাপার, তারপর আর তো কোনো সমস্যা নাই। তারা বেডরুমে যে নিজেরা সব আপোষ মীমাংসা করে নিয়েছেন, আপনারা আমাকে পলিথিন ব্যবহারের মধ্যে ঢুকাই দিয়েছেন। এখন পানি জলাবদ্ধতা হয়ে গেছে। কারণ জলাবদ্ধতার মধ্যে কী হলো, এর মধ্যে আমরা আবার দেখলাম যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে, এইচএসসি পরীক্ষা হচ্ছে, 2 দিন 3 দিন ধরে কিন্তু বৃষ্টি হলো। 12 তারিখে পুরো ঢাকা ডুবে গেছে, চট্টগ্রাম ডুবে গেছে। তাহলে 13 তারিখের এইচএসসি পরীক্ষার বন্ধ করলেই পারতেন। শিক্ষামন্ত্রী বন্ধ করলেন না, উনি বললেন সকাল পর্যন্ত দেখবেন। 13 তারিখ সকালে দেখে বলেন না এখন যাওয়া যাবে। আরে ভাই, তখন না হয় আকাশ থেকে বৃষ্টি পড়ছে না, কিন্তু মাটির বৃষ্টি তো আপনি সরাতে পারেননি, মাটির পানিতে আপনি সরাতে পারেননি। অনেক ভিডিও আপনারা নিশ্চয়ই মধ্যে দেখেছেন যে স্টুডেন্টরা কীভাবে যাচ্ছে পরীক্ষা দিতে, কেউ ভিজে যাচ্ছে, কেউ পানিতে পড়ে যাচ্ছে, এই ভেজা কাপড় নিয়ে পরীক্ষা দিচ্ছে। এবং তারপর দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে মন্তব্য করছেন যে শিক্ষামন্ত্রী ছেলে মেয়েদের দেশে পড়াশোনা করেন না। তো উনি কী বুঝবেন স্টুডেন্টদের দুঃখ? শিক্ষামন্ত্রী সাহেব বেশ লাভঝাপ করছিলেন, আমি দেখছিলাম। শুরুতে এসে বললেন এখানে জাম্প করলে হবে না, শিক্ষা ব্যবস্থা হাই জাম্প করতে হবে, হাই জাম্প দিতে হবে। এবং হাই জাম্প দিতে যে উনি নিজেও কিন্তু, আমার যদ্দূর মনে আছে, একটা ছবি দেখলাম যে যখন শপথ অনুষ্ঠান হয় উনি সংসদ ভবনের যে একটা ব্যারিয়ারকে হাই জাম্প দিয়ে পার হয়েছেন। এই বয়সে হাই জাম্প দিয়ে পার হওয়াটা অনেকে বেশ প্রশংসা করেছে, আমিও করেছি, যে ওনারা ফিজিক্যালি ফিট আছেন। ফিজিক্যালি উনি ফিট অবশ্যই আছেন, মেন্টালি কি ফিট আছেন? এই প্রশ্নটা আমি কিন্তু করতেই চাই। ওনার মেন্টাল ফিটনেস নিয়ে আমার এই সন্দেহ আছে। উনি করেছেনটা কি এই কয় মাসে? 6 মাস কিন্তু হয়ে গেছে, 6 মাস কিন্তু একদম কম না, 6 মাস একদম কম সময় না। এই সময়ে উনি করলেনটা কি? শেষে যে এইচএসসি পরীক্ষা নিয়ে যে নাটকটা হলো, এখন বলছেন যে এলাকায় সমস্যা হয়েছে সেই এলাকার পরীক্ষা স্থগিত থাকবে। তাহলে বাকি এলাকায় কি একই প্রশ্ন হলো? মানে এই ধরনের জোড়াতালি দেয় কতদিন? প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতেই পারে, সেই প্রাকৃতিক দুর্যোগকে আপনি কীভাবে মোকাবেলা করবেন সেটা হলো ইম্পর্টেন্ট। ঝড় বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা হয়েছে, আপনি ওই দিনের পরীক্ষাটা স্থগিত করে দেন, এই পরীক্ষাটা পড়ে নেন, সমস্যাটা কী আছে? পরীক্ষা হতে হবে কেন? তো একক সিদ্ধান্তে করলে এবং নিজে থেকে যদি ভেতর থেকে আপনি জিনিসটা যদি না বুঝেন, তাহলে যা হবার তাই কিন্তু হয়। এগুলি কিছু হতো না যদি ওনার সন্তানরা এই বৃষ্টির মধ্যে যদি পানিতে যদি হাঁটু পানি ভেঙে যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যেতেন, তাহলে এগুলো হতো না। উনি তখন বুঝতে পারতেন সমস্যাটা কোথায়। আমি মনে করি যে আমাদের সরকারের উচিত এমন একটা আইন করা, একটা নিয়ম করা, যে যারা মন্ত্রী হবেন, যারা এমপি হবেন, তাদের পরিবারের সদস্যরা মানে একদম ব্যতিক্রমী কোনো কারণ ছাড়া দেশের বাইরে, অন্তত পক্ষে গ্র্যাজুয়েশন পর্যন্ত দেশের বাইরে পড়তে পারবেন না। আপনার পোস্ট গ্র্যাজুয়েশন করেন বাইরে, যে আমার কোনো সমস্যা নাই, ডক্টরেট করেন, পিএইচডি করেন, সব বাইরে করেন, বড় বড় ইউনিভার্সিটিতে করেন, কিন্তু আপনি পোস্ট গ্র্যাজুয়েটের আগ পর্যন্ত যারা নাকি জনপ্রতিনিধি হবেন, যারা জনপ্রতিনিধি হবেন না তারা যান, কোনো সমস্যা নাই, যেতে পারবেন না। যারা জনপ্রতিনিধি হবেন তারা দেশের বাইরে চিকিৎসা করতে পারবেন না। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা হতে চান তাদেরকে দেশের মধ্যেই চিকিৎসা করতে হবে, তার পরিবারের সকলকে। তাহলে দেখবেন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের দেশের হাসপাতাল আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার মতো, নিয়ে যাওয়ার মতো উদ্যোগ এই লোকগুলির মধ্যে থাকবে। না হলে যাদেরকে দায়িত্ব তারা যদি বাইরে চিকিৎসা করে ভাই, তাহলে তারা যদি বাইরে পড়াশোনা করা ছেলে মেয়েদের, তাহলে তো এগুলি ঠিক হবে না। এইগুলি ঠিক করতে হবে। আর ওই যে ছেলেরা যারা মুখোশ পরে ভাঙচুর করলো, তাদের যদি কর্মসংস্থান আপনার থাকতো, তাহলে তারা তো এই লাইনে যেতই না। দেন কর্মসংস্থান দেওয়াটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। সরকার 9,000 কোটি টাকার বাজেট দেয়, 9 লক্ষ কোটি টাকার বাজেট, সরকার 9 লক্ষ কোটি টাকার বাজেট দেয়, কিন্তু এই যুব সমাজের কর্মসংস্থানের কোনো দিক নির্দেশনা সেখানে থাকে না। তাহলে এগুলো হতেই থাকবে। আপনার টাকা খরচ করবেন, কিন্তু ওই খরচ সমাজের, দেশের কোনো কাজে লাগবে না। আমি মনে করি সব কিছু মিলিয়ে সরকারকে দেখতে হবে যে কিভাবে দেশের সামগ্রিক উন্নতিটা হবে, এবং সেই জন্যই আপনাদেরকে সরকারে পাঠানো হয়। আমি মনে করি এই কথাগুলো বলা আমার জন্য ফরজে আইন। প্রথমত হলো যে আমাদের রাজনীতির একটা ভয়ঙ্কর
যে চিত্র এই মুহূর্তে, সেটা হলো মুনাফিকি। আপনারা যা কিছু চারিপাশে দেখছেন, এর একটা বিরাট অংশ মুনাফিকি। মুনাফিক বা হিপোক্রেসি কাকে বলে আপনি সেটা বুঝতে পারছেন। যে যা না, সে সেটা দেখানোর চেষ্টা করছে। ভণ্ড অলি আল্লাহ হওয়ার চেষ্টা করছে, অলি আল্লাহদেরকে ভণ্ড বানানোর চেষ্টা করা হচ্ছে। যে লোক নির্বোধ বেকুব, সে ভাইস চ্যান্সেলর হওয়ার চেষ্টা করছে। যে লোক ক লিখতে 3টা কলম ভাঙে, সে হঠাৎ করে সক্রেটিসের মতো দার্শনিক হয়ে পড়েছে। যে লোক রাজনীতির বোঝে না, সে আব্রাহাম লিঙ্কনের আব্বা হয়ে গেছে। যে লোক যুদ্ধবিদ্যা সম্পর্কে যার কোনো ধারণা নাই, সে জুলিয়াস সিজারের টিচার হয়ে গেছে। যে লোক অর্থনীতি বুঝে না, সে বিরাট পণ্ডিত হয়ে গেছে। অর্থ ব্যবস্থার চাণক্যের বাবা, চাণক্য মানে পৃথিবীর সর্বকালের সেরা মানে যে কজন অর্থনীতিবিদ রয়েছেন সর্বকালের 10,000 বছরের মধ্যে, তাদের মধ্যে প্রধানতম ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী চাণক্য। এবং তার যে অর্থশাস্ত্র, তার যে অর্থ ব্যবস্থা ভারতবর্ষে অর্থাৎ আলেকজান্ডারের পরপরে, অর্থাৎ খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে, তখন প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার ছিল সম্মিলিত চন্দ্রগুপ্ত মৌর্যের ডাইনেস্টি সাম্রাজ্যের আয়তন। এখন ভারতের হলো 36 লাখ বর্গ কিলোমিটার, মানে ভারতের 2.25 গুণ বা 1.5 গুণ। সেই সাম্রাজ্যের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী চাণক্য। এখন আমাদের দেশে এরকম অনেক লোক আছে যে জীবনে চাণক্য পড়েনি, জানে না, কিচ্ছু জানে না, সে এখন চাণক্যের আব্বা হয়ে অর্থনীতির গুরু হয়ে বসেছেন। এরপর আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ, ইউরোপের যে ভূমি ব্যবস্থা এবং ট্যাক্সেশন সিস্টেম এবং জরিপ সিস্টেম সারা দুনিয়াতে যে এখন চলে, ইভেন আমেরিকাতে, উড ইউ বিলিভ, মহারাজা টোডরমল, তিনি শেরশাহের অর্থমন্ত্রী ছিলেন, পরবর্তীতে আবার আকবরের অর্থমন্ত্রী হয়েছিলেন। তিনি সেটা করেছিলেন এবং তার সেই অর্থ ব্যবস্থার কারণে 350 বছর মুঘল সাম্রাজ্য টিকে ছিল। এখন এই যে আমরা জমির যে কর নির্ধারণ করি, এ সবই তার আবিষ্কার। এই বাংলাদেশে যখন চরম অর্থনৈতিক দুরবস্থা, তখন এরকম অনেকে রাজা টোডরমল সম্পর্কে কিছু না জেনেও তারা মহারাজা টোডরমলের আব্বা হয়ে বসে আছেন। এই কথাগুলো আমাদের পত্রপত্রিকাগুলো বলছে না, তারা পয়েন্ট আউট করে কোনো ভণ্ডের ছবি আঁকতে পারছে না। তারা বলছে না যে তুমি তো কিছু জানো না, তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি কিছু বোঝো না, তুমি শুধু খেলো, তুমি শুধু হাসো, তুমি শুধু অভিনয় করো, আর এর বাইরে এই জনগণের টাকা খাওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নাই। মিডিয়াগুলো আগের মতো বলতে পারছে না যে ঘুষ এবং দুর্নীতির বিরাট অংশ তোমার পকেটে যাচ্ছে। তুমি এই অল্প সময়ের মধ্যে বিদেশে টাকা পাচার করে তুমি এবং তোমার যারা লোকজন রয়েছে সারা সুইস ব্যাংকে সয়লাভ করে ফেলেছে। এই কথাগুলো বলা যাচ্ছে না, মিডিয়াগুলো বলতে পারছে না, বলবে কি করে? মিডিয়া থেকে আওয়ামী লীগের লোকজনকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। যে সকল আওয়ামী লীগের অলিগার, আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামীপন্থী লোকজন যারা মিডিয়া প্রতিষ্ঠা করেছিল, টেলিভিশন, সংবাদপত্র, তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছে, এক অংশ জেলে আছে। যারা আছে তাদের সবার হলকম চেপে ধরা হয়েছে, কারো অন্ডকোষ চেপে ধরা হয়েছে, কারো আরো মানে কি বলবো, অন্ডকোষ হলকম চেপে ধরা হয়েছে, কাউকে হ্যান্ডকাপ পরানো হয়েছে। আর সেখানে নতুন দলবাস পান্ডা কিভাবে 2 কলম লিখতে হয়, কিভাবে মানে যাকে বলা হয়
একটা সংবাদ তৈরি করতে হয়, কিভাবে সরকারকে সেভ করতে হয়, কিভাবে সরকারের বিরোধিতা করতে হয়, কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা যায়, এই জিনিসগুলো সরিয়া ABCD জানে না। দে আর দ্য জাস্ট স্ট্রিট ম্যান, রাস্তার মানে ওই যে ইউটিউব এখন অনেক আছে না, আমি সাংবাদিক একটা বিখ্যাত নাটক দেখেছিলাম ওইরকম। এক মহিলা এসে গালের উপর একটা চর বসায় দেয় একজনকে, যাই তুই আমার ছবি তুললি কেন? তখন সে চর খাওয়ার পরেও লাফে বলতে থাকে আমি সাংবাদিক। তা বলে যে সাংবাদিক হলে কি তুই ছবি তুলতে পারবি নাকি? বিখ্যাত একটা মানে হাসির সিনেমার নাটক ছিল। তো এইরকম প্রকৃতির যারা লোকজন, ম্যান অফ স্ট্রিট, তারা এখন কোনো একটা টেলিভিশনের হেড অফ নিউজ হয়ে বসে আছে। জাস্ট কথার কথা, কোনো একটা পত্রিকার সম্পাদকীয় বিভাগের প্রধান হয়ে আছে, কোনো একটা পত্রিকার চিফ রিপোর্টার হয়ে বসে আছে। আর এদের কারণে অনেক গুরুত্বপূর্ণ নিউজ ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, অনেক সত্য আড়াল হয়ে যাচ্ছে, অনেক মিথ্যা সামনে চলে আসছে। এতে করে পুরো জনমত সামাজিক মাধ্যমে ঝুঁকে পড়েছে মূলধারার গণমাধ্যম, যেটা সরকারের নিয়ন্ত্রণে। সেখানে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা কোনো কিছু নেই। কথা প্রসঙ্গে ধরেন, আমি একটা মিডিয়াতে জয়েন্ট এডিটর রূপে আছে, বয়স কত হবে বড় জোর 40-45, 40-42 বছর, 2 কলম লিখতে পারে না, কিছু পারে না, কোনোদিন বিএনপি করতে দেখিনি। আমি আর একজনকে জিজ্ঞাসা করলাম, যেখানে সে ওইখানে একটা স্টাফ রিপোর্টার বা সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে আছে। আমি ওর সম্পর্কে জিজ্ঞেস করলাম যে ওই ছেলেটা হঠাৎ করে এখানে আসলো কি করে? তো বলে যে ভাই বলেন না, ও তো মগবাজারে 6-7 হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকতো, কোনো চাকরি টাকরি ছিল না, তো চাকরি টাকরি ছিল না, কিন্তু সাংবাদিক পরিচয় দিত, ঘোরাফেরা করতো। এরপর যখন জুলাই বিপ্লব হলো, সে একদিন কোনো একটা জায়গা থেকে পুলিশের হাতে মার খেয়েছে। অ্যাজ এ পথচারী যেভাবে মার খেয়েছে, ওইটাকে সে ক্যাশ করে এখন বিরাট সাংবাদিক সেজে একটা পত্রিকা দখল করে ফেলেছে। সেই পত্রিকার সব কিছু সে নিয়ন্ত্রণ করে, এবং ওই পত্রিকার সে পোর্টফোলিও ব্যবহার করে সরকারের একটা অফিসের, যেখানে প্রচুর কন্ট্রাক্টারি হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি এই ঢাকা শহরের অফিস, সেই অফিসে সে একটা সিন্ডিকেট মেনটেন করে এই অল্প কয়েকদিনের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা, এই খবর পত্রিকায় কি ছাপাবে আপনাকে? এই খবর কি বিএনপি জানে? তারেক রহমান সাহেব জানে? অথচ লতা পাতা গাছঠাল জানে। আরেকটা বদমাইশ, সে একটা টেলিভিশনে চাকরি করত, ওই টেলিভিশনের মালিক আমার বন্ধু মানুষ, যদিও সে বিএনপি করে, আমার বন্ধু মানুষ। সেই মালিকের স্ত্রী আমার ক্লাসমেট সরাসরি, তো যার জন্য ওই সম্পর্কে জানতাম। কয়েকবার তার চাকরি চলে গেছে, কোনো রকম যাকে বলা হয় তাকে রাখতে চায় না, কোনো রকম মানে ননসেন্স দ্য গ্রেট। তো সেই ননসেন্সটা একটা অনুষ্ঠান উপস্থাপনা করত, এবং আমি সে অনুষ্ঠানে ছিলাম। তো আমি বললাম যে এই যে দেশের যে অবস্থা, আওয়ামী লীগ জামানায় 2016 বা 17 সনে, আমি বললাম দেশের যে অবস্থা, আপনি যে এত বড় বড় মানে, আমরা তো কথা বলছি, আপনাকে যদি শেখ হাসিনার তো দূরের কথা, তার সেক্রেটারির দূরের কথা, আপনি কি শেখ হাসিনার একটা পিয়ন ড্রাইভারের বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা আপনার আছে? লাইভের প্রোগ্রাম, সে বলে, গাধাটাই বলে যে না, শেখ হাসিনার একটা পিয়নের বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। সেই লোক একটা বড় টেলিভিশন দখল করে সেটার হেড অফ নিউজ হয়ে গেছে, এখন বড় বিএনপি নেতা, বড় সমস্ত কিছু করে পুরো একটা শক্তিশালী মিডিয়াকে একেবারে রীতিমতো রসাতলে ঢুকিয়ে দিয়েছে। এই যে জিনিসগুলো হচ্ছে মিডিয়া জগতে, রাজনীতিতে মুনাফিকি, মিডিয়াতে এই মুনাফিকি, এটা আবার এই রোগ ছড়িয়ে পড়েছে সচিবালয়ে, এই রোগ ছড়িয়ে পড়েছে কক্সবাজারে চোরাচালানির জগতে, এই রোগ ছড়িয়ে পড়েছে যারা সীমান্তে গরু চোরা কারবারি করে তাদের মধ্যে, কোর্ট কাছারিতে। আপনি চিন্তা করেন যে সরকারি অফিস, মানে হাইকোর্টের বিচারপতির রায় নকল করে অ্যাটর্নি জেনারেলের অফিসের লোকজন
কোটি কোটি টাকা চুরি করেছে এবং সেতে তাদের বিরুদ্ধে স্বয়ং অ্যাটর্নি জেনারেলকে পদক্ষেপ নিতে হয়েছে। দুর্নীতি কোথায় চলে গেছে? এই সমস্ত দুর্নীতিবাজরা আবার এই নিজেদের টাকা ভাগাভাগি করার জন্য মারামারি করছে, কাটাকাটি করছে, একে অপরকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলছে এবং সেটা নিয়ে কোর্ট কাছারির ভিতরে বাইরে নানা রকম মুখরোচক আলাপ আলোচনা হচ্ছে। এগুলো তো মিডিয়াতে আসছে না, এগুলো নিয়ে কেউ কথা বলছে না। আর এরকম পরিস্থিতি যখন তৈরি হয়ে যায়, তখনই পর্দার আড়ালের যে গোখরা সাপগুলো, ঘরের মধ্যে যে ছোট ছোট গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে লুকিয়ে থাকা গোখরা সাপগুলো ফোঁস ফাঁস করতে থাকে এবং একটু সুযোগ পেলে বের হয়ে সবল দেয়। ফলে শেখ হাসিনা চলে গেছে, আমরা যারা বগল বাজিয়েছিলাম। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেছেন, আমরা যারা বগল বাজিয়েছিলাম। এখন আমাদের বগলের মধ্যে বড় বড় ফোড়া হয়ে গেছে, বাজানো দূরের কথা, বগলটা যে চেপে রাখবো সেই অবস্থা নাই। হাত দুটো মানে যেভাবে পাখি উড়াল দেওয়ার জন্য পাখা দুটো মিলে থাকে, এখন আমাদের বহু মানুষের বগলে এরকম বড় বড় ফোড়া হয়েছে। ফলে আমরা দুই হাত উঁচু করে, মানে আপনার যেভাবে বিসি চেপে ধরলে, অন্ডকোষ চেপে ধরলে মানুষ আত্মসমর্পণ করার জন্য হাত উপরে তুলে, দুই হাত এভাবে তুলে দেয়, বা আপনি সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য দুই হাত আপনি যেভাবে মেলে ধরেন, এইভাবে লক্ষ লক্ষ মানুষ, নিরীহ মানুষ যারা বগল বাজিয়েছিল, তাদের বগলের মধ্যে বিষ ফোড়া হয়ে গেছে। এখন তারা দুই হাত মানে দুই দিকে মেলে হাঁটাচলা করছে। কারো কারো কুস্কিতে ফোড়া হয়েছে। তাহলে কুস্কিতে ফোড়া হলে কি অবস্থা হয় বুঝেন, কীভাবে চ্যাগায় ব্যাগায় হাঁটে। ওইরকম অবস্থা হয়ে গেছে এখন ভুক্তভোগী সাধারণ আমজনতার। এরকম একটা দুর্বৃত্তর সময়, দুর্বোধ্যর সময়, দুর্বৃত্তপনার এই দেশে আমি মনে করি সত্য কথা বলা, মানুষকে সত্য বিষয় জানানো এবং সমাজে যা কিছু হচ্ছে সেই বিষয়গুলো তথ্য প্রমাণ সুনির্দিষ্টভাবে আপনার কাছে রাখুন, কিন্তু শত্রুতা না করে বলতে থাকুন। এটা ফরজে আইন। আপনার জবানের এটা শুকরিয়া। আল্লাহ যে আপনাকে জবান দিয়েছে, আল্লাহ যে আপনাকে বুদ্ধি দিয়েছে, এবং এই কাজগুলো যদি আপনি না করেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। যে তুমি সারা মানুষ যখন এভাবে আকুতি জানাচ্ছিল, কেউ সত্য বলতে সাহস পাচ্ছিল না, সত্য শুনতে সাহস পাচ্ছিল না, ঠিক সেই সময়টাতে তোমার তো সামর্থ্য ছিল, তুমি একটা পত্রিকার সম্পাদক ছিলে,